আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? এই তো আছি ভালো। তো সবার কি পড়াশোনা শুরু হয়েছে? না নমস্কার স্যার, স্যার, বই স্যার তো বই এখনো তো কিনি কিনে নেই ফেলেনি নাই। স্যার। এখনো বই কেননি? তাহলে কিভাবে হবে? বই তো কিনে ফেলা দরকার। স্যার অনেক দিন পর আজকে আবার ক্লাস, ভালো লাগতেছে অনেক। তাই এই তো তোমরা শেষ যাত্রার শেষ ইয়াতে উঠে পড়েছো ট্রেনে, অনার্সের। এই তো শেষ হয়ে যাবে, শুরু হয়েছে যখন আগামী বছর এই টাইমে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই যে ফোর্থ ইয়ারের পরীক্ষা মনে হয় কবে? আগামী মাস থেকে শুরু না? জি হ্যাঁ স্যার, 8 স্যার। জুলাই থেকে। হ্যাঁ, জুলাই থেকে শুরু। তা তোমাদেরও মনে করো এরকম হয়তো এতদিনে হয়ে যেতে পারে আগামী বছর। হ্যাঁ, তো এইভাবেই স্যার, এখন মাঝে আপনি একটা চাকরি বাকরি নিয়ে গাইডলাইনের একটা ক্লাস নেবেন, তাহলে খুব উপকার হয়। সেটা দেখতে পারি, তোমাদের সাথে একটু কথা বলবো। কিন্তু আপাতত আমি খুব আগ্রহ হারিয়েছি এই টিচিং পেশার প্রতি, এবং এই পড়ানোর প্রতি আমার আগ্রহ একদমই, মানে কি বলবো, বলতে পারি যে জিরোর কাছাকাছি চলে আসতেছে। হ্যাঁ, এই জন্য খুব একটা ভালো লাগতেছে না। তো সমস্যা নেই, বলবো কিছু কথা। আর এখন থেকে তোমাদের অন্তত শুরু করা উচিত, যেহেতু স্যার, এতে অ্যাপেয়ার দিয়েই একটু চাকরি বাকরির স্যার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যারা মানে অনার্স কমপ্লিট করে স্যার দেশের বাইরে যেতে চায়, স্যার তাদের নিয়ে একটু পরামর্শ দিন। আচ্ছা, দেখা যাবে, সমস্যা নেই। মাঝে মাঝে আলোচনা হবে ক্লাসে, সমস্যা না। আচ্ছা, তো আমরা একটু আলোচনা একটু শুরু করি, দেখি কি বিষয়ে বলা যায় আজকে। আজকে আমরা কীভাবে কি পড়বো, সেগুলো কি কি লাগবে। যেহেতু ফোর্থ ইয়ারে তোমাদের টোটাল কিন্তু কয়টা? টোটাল 9টা, কিন্তু ভাইবা স্যার দিয়ে ভাইবা 10টা। সহ 10টা। 10টা। 10টা, ঠিক আছে। তো ভাইভা তো 100 মার্ক কিন্তু। তো সেই হিসাবে ধরতে হবে যে তোমার 10টা পেপার। হ্যাঁ, আর ভাইভাটা তোমার বাকি 9টা পেপারের উপর ডিপেন্ড করেই হবে। তো সেই হিসাবে প্রস্তুতিটা কিন্তু ভালো নেওয়া উচিত। কারণ থার্ড ইয়ারের থেকেও আরও বেশ কিছু এখানে জিনিস বেশি যুক্ত করা আছে। এই জন্য পড়াটা খুব সিরিয়াসভাবে হওয়া উচিত। সময় একই, সময় 1 বছরই। হ্যাঁ, অতএব ফার্স্ট ইয়ারেও এরকম সবচেয়ে বেশি সময় পেয়েছিল সবাই, নাকি? করোনা টরোনা মিলে ফার্স্ট ইয়ারে প্রচুর সময় এসেছিল। জি স্যার। হ্যাঁ, আর এখন আস্তে আস্তে সময়টা কমতে থাকবে, কিন্তু পড়াটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই সব কিছু মিলে তোমাদেরকে কি করতে হবে? পড়াশোনাটা খুব সিরিয়াসলি করতে হবে, ঠিক আছে তো? জি স্যার। তো বইয়ের ব্যাপারে আমি আগেই বলেছি, তোমরা তো এতদিন বইটই কিনেছো, তাতে সেই জিনিসটা বোঝা গেছে যে যে বইটা অ্যাভেলেবেল আছে সেটাই কিনবা। বই তো এখানে বেশ মুখ্য ভূমিকা পালন করে না, ঠিক আছে। এখানে টেক্সটগুলো যদি ভালো করে পড়ো, সামারি, বা যদি এটা পড়তে চাও তাহলে রামজি বা সেন, যেগুলো বাজারে অ্যাভেলেবেল আছে। রামজি বা সেন বাদেও আরও বই থাকতে পারে, যে যেটা পারবা নিয়ে পড়তে শুরু করে দাও। এটা হচ্ছে ব্যাপার। আর যেহেতু যেখানে টেক্সট পড়ানোর সুযোগ আছে সেখানে টেক্সট পড়াবো, যেখানে টেক্সট পড়ানোর সুযোগ নাই সেখানে তো আমার সামারিকে আশ্রয় করতে হবে, কিন্তু টেক্সটটা তোমাদের পড়তে হবে। যেমন এখানে নভেল আছে কয়টা পেপারে দেখো তো? দুইটা। হ্যাঁ, 19th সেঞ্চুরি নভেল, আবার 20th সেঞ্চুরি নভেল। থার্ড ইয়ারের তো একটাই নভেল, ফিকশন অংশে 4টা নভেল ছিল। আর এখানে আবার দেখো নভেলের সংখ্যা কয়টা। এখানে রয়েছে 4টা নভেল। হ্যাঁ, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, আর টেল অফ টু সিটিজ, জেন আয়ার, এইগুলো। আর এদিকে রয়েছে আবার দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে আবার রয়েছে স্যার 5টা 5। নভেল। তাহলে টোটাল কয়টা নভেল? 9টা নভেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, নয়টা। 9টা। 9। তাহলে থার্ড ইয়ারে ছিল, ফার্স্ট ইয়ারে ছিল একটা নভেল, তাও আমরা পড়ি নাই, নাকি? হ্যাঁ, থার্ড ইয়ারে এসে পাইলাম 4টা, এখানে এসে পাচ্ছি 9টা নভেল। তারপর হচ্ছে ড্রামা, দেখো এখানে কি আছে, মডার্ন ড্রামা, তারপর এখানে আছে ফিকশন অ্যান্ড ড্রামা। এই জায়গাতে এখন এখানে মডার্ন ড্রামার মধ্যে যদি আমরা দেখি, সেখানে আছে কয়টা? 4টা ড্রামা আছে। আবার এই জায়গাতেই ড্রামা আছে মোটামুটি, যে
দ্য সান অলসো রাইজেস, এটা কিন্তু একটা নভেল ফিকশনের মধ্যে, তাহলে 10টা টোটাল নভেল, কিন্তু 10টা নভেল। হেয়ারি এইভ, বিলাভড, তাই তো। সিজ দ্য ডে, এটাও একটা নভেলা আর কি, নভেলা। বিলাভড, এটাও একটা নভেল, তাহলে টোটাল হচ্ছে 12টা নভেল তোমাদের, 12টা। বিলাভড এটা কিন্তু একটা নভেল, হ্যাঁ। ইয়ং গুডম্যান ব্রাউন একটা শর্ট স্টোরি, আর দ্য সান হেয়ারি এফ একটা ড্রামা। তো এইখানে আছে ড্রামা, তাহলে 5টা ড্রামা আছে। আবার যদি আমরা ধরি এখানেও ড্রামা আছে, হ্যাঁ। আগামেমনান, ইলিয়াড টু এপিক আমরা জানি, ফ্রগস ড্রামা আছে, হিপোলিটাস একটা ড্রামা আছে। অতএব এখানে ড্রামার পরিমাণটা বেশি। তারপর হচ্ছে ক্রিটিসিজম, তো আমরা পড়েছি, সেখানে ছিল হচ্ছে কোন এজ পর্যন্ত বলো, এখানে হচ্ছে ভিক্টোরিয়ান এজ থেকে, তাহলে রোমান্টিক এজ পর্যন্ত যেগুলো ছিল সেগুলো আমরা পড়েছি। এখন ভিক্টোরিয়ান এজ থেকে মডার্ন এজ পর্যন্ত যে লিটারেরি ক্রিটিসিজমগুলো আছে সেগুলো এখানে দেখব। এছাড়া রয়েছে কন্টিনেন্টাল লিটারেচার। কন্টিনেন্টাল লিটারেচারের মধ্যে আমরা এই যে বিষয়গুলো একটু পাচ্ছি, এখানেও কিন্তু তোমার ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট নভেল টাইপের, হ্যাঁ। ডলস হাউস একটা ড্রামা, মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন, দ্য আউটসাইডার, মানে বেশ বড় বড় বিষয় কিন্তু এখানে আছে। তো দয়া করে একটু সাবধান হয়ে পড়াশোনা করতে হবে। আর পোয়েট্রি কয়টা আছে? পোয়েট্রির হচ্ছে আমেরিকান পোয়েট্রি একটা অংশ, ঠিক আছে, আর হচ্ছে 20th সেঞ্চুরি পোয়েট্রি, এই দুটো হচ্ছে পোয়েট্রি। ক্লাসিক্স ইন ট্রান্সলেশন তোটা দেখলামই, ফ্রেডরা বা এই জাতীয় জিনিসগুলো যেগুলো আছে। তো কোর্সটা কিন্তু ছোট না, হ্যাঁ, মোটামুটি আমাদেরকে জানতে হবে। আর এইগুলো এমনভাবে পড়তে যেন ভাইভাতে ভালো করা যায়, হ্যাঁ। ভাইভা কিন্তু একটা ফ্যাক্টর, এখানে তোমাকে চেষ্টা করতে হবে যাতে 80% মার্ক ভাইভাতে তোমাকে দিয়ে দেয়। এই জন্য ভাইভাতেও খুব গুরুত্ব দিতে হবে, স্পোকেন ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিতে হবে, যাতে মুখ একটু খোলা যায়, হ্যাঁ, টিচারদের সামনে যখন তোমাকে প্রশ্ন করবে, হ্যাঁ, একটু যেন সাবলীলভাবে কথা বলতে পারো, সেগুলো প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে। এখন যাই হোক, বইটা একটু কিনে ফেলো। আর যেভাবে এখন আমরা পড়বো আর কি, আমরা চেষ্টা করব যে একটা করে পেপার শেষ করতে, হ্যাঁ, একটা করে পেপার শেষ করতে আমরা চেষ্টা করব। যেটা ধরবো সেটা শেষ করে কোশ্চেন আনসারগুলো দিয়ে শেষ করে দিব একদম। আর ওই মানে অল্প অল্প করে, হ্যাঁ, কোয়ার্টার হাফ এরকম করে না পড়ে আমরা একটা টপিক ধরবো। যদি ধরি 20th সেঞ্চুরি পোয়েট্রি, তো ওটা শেষ করে তারপর অন্য কিছু। মডার্ন ড্রামা ধরবো, মডার্ন ড্রামা শেষ করে তারপর অন্য কিছু। নভেল ধরবো, নভেল ধরে শেষ করে অন্য কিছু। এরকম করে আমরা পড়ার চেষ্টা করব। কি কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার, এরকম করলেই বোধহয় ভালো হবে। আচ্ছা, তো এখন বিষয়টা হলো যে যেহেতু অনেকগুলো টেক্সট, অনেক পড়া, এই জন্য সময় নষ্ট করার সুযোগ কিন্তু নাই। তোমাদের অবস্থা দেখে আমার তো মাথা এমনি ঘোরে, এখনই মাথা ঘুরতে শুরু করে দিয়েছে যে তোমরা আসলে কীভাবে পড়বা আর কি করবা। এই জন্য আমি তো আমার মতো করে পড়াবই, যা পড়ানোর, বাকিটা তোমরা কীভাবে নিবা জানি না। তাই জন্য বারবার বলতেছি একটু গুরুত্বের সহিত ভালো করে পড়ার চেষ্টা করো। আর কি বলতে চাইলাম যেন একটা, আর এখানে সবচেয়ে বড় বিষয় একটা বলি, সেটা হলো অনেকের চাকরির জন্য হয়তো একটু এদিক ওদিক করবা, ওটাতে একটু সাবধানতা অবলম্বন করতে বলি। কারণ একাডেমিক পড়াশোনাটা কি, এর কি সময়ের সাথে রিলেটেড? বলো, যখন তখন করা যাবে এটা? না একদম টাইম, না স্যার, এটা সময়ের সাথে রিলেটেড স্যার। হ্যাঁ, টাইম ফিক্সড। অতএব এমন কিছু করা যাবে না যেন রেজাল্টটা খারাপ হয়ে যায়। কারণ একটা একাডেমিক রেজাল্ট তোমার জীবনের অনেক কিছু সুযোগ তৈরি করে দিবে, হ্যাঁ। আর একটা আমার একাডেমিক রেজাল্ট তোমাকে অনেক সুযোগ থেকে বঞ্চিত করবে, যেগুলো বঞ্চিত আমি তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। যে একাডেমিক রেজাল্টটা আগে আমার উচিত ছিল ভালো করা, তারপরে অন্য কিছু। কারণ চাকরির পরে পড়াশোনা এগুলো তুমি মোটামুটি 1 বছর পর থেকে শুরু করলেও কোনো সমস্যা না। আর চাকরির পড়াশোনা ছ্যাবড়াভাবে শুরু করলে হবে না, যে একটু দেখি, একটু করি, একটু স্যার ট্রাই করি, একটু টেস্ট নিই, এসব দেওয়া হবে না। ভাবতে হবে যখন দিব তখন ওটা হয়ে যাবে। ঠিক একাডেমিক পড়াশোনা যেমন 1 বছর টাইম নিয়ে পড়তেছো, তারপরে গিয়ে ফাইনাল পরীক্ষা দিচ্ছ, তোমার চাকরির পড়াশোনা এরকম হওয়া উচিত। যে স্যার একটু ট্রাই করি, একটু কোচিংয়ে যাই, একটু এই করি সেই করি, এ দিয়ে সময় নষ্ট হবে, পড়াশোনাটাও ঠিকমতো হবে না। এবং আলটিমেটলি গুছিয়ে পড়াশোনা না হওয়ার কারণে একদম পুরো যতদিন পরীক্ষা দিবা তোমার এই চাকরির পড়াশোনা এরকম ওই ছেঁড়া ভেবড়াই হবে।
ঠিক আছে তো, ছেঁড়া বেড়া হবে, যেটা বাংলা কথা। হ্যাঁ, তো এই জন্য তোমাকে 1 বছরে একটা টার্গেট নিতে হবে, সেই পড়াশোনায় যেন আর কোনো পড়াশোনা না থাকে, ঠিক একাডেমিক পড়াশোনার মধ্যে। তো এই জন্য বলতেছি, যদি কেউ এর মধ্যে শুরু করতে চাও সেটা তো অবশ্যই করতেই পারো, সেটা সমস্যা না, কিন্তু দয়া করে এগুলো একটু বলছি, এগুলো একটু মাথায় রেখো। চাকরিভাবে এমনভাবে আমরা পড়াশোনা শুরু করি মনে হয় এই চাকরি না পাইলে আমার মনে হয় 14 গোষ্ঠী সব আমাকে উদ্ধার করে দিবে, হ্যাঁ, আর আমার মনে হয় আর জীবনে কোনোদিন চাকরি হবে না। যে চাকরি আসবে সেই পরীক্ষা দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করবো আমরা, কালকে পরীক্ষা ওটা দিব, তারপর পরীক্ষা তারপরটা দিব, এইভাবে দিতে দিতে মনে হয় যেন সব চাকরি আমার দরকার, হ্যাঁ, এরকম আর কি করে অনেকে। তো এই জন্য ওইভাবে না করে তুমি একটা টার্গেট নাও যে আমি এইটা হতে চাই, আমি এটা হয়েই ছাড়বো, সেই হিসাবে একনিষ্ঠভাবে ওই পড়াশোনা চলবে। আজকে ব্যাংকে পরীক্ষা, কাল প্রাইমারি পরীক্ষা, কাল ও মন্ত্রণালয় পরীক্ষা, পরে ওই মন্ত্রণালয় পরীক্ষা, এই পরীক্ষা দিতেই থাকবো, পড়াশোনা হচ্ছে না, পরীক্ষা দিতে আছি, কেন যে চাকরি হচ্ছে না, হ্যাঁ, ঈশ্বর মনে হয় ভাগ্যে রাখেনি। এই ধান্দা করতে গিয়ে লাইফ কিন্তু শেষ হয়ে যাবে। এদিকে দেখা যাচ্ছে একাডেমিক রেজাল্টও খারাপ হবে, ওদিকে চাকরিও হচ্ছে না, সব দিক দিয়ে ঘাটে মরা পড়ে যাবা, হ্যাঁ। তো এই জন্য প্রথম দিনেই বলে দিলাম, যদি ভালো করার চেষ্টা করতে হয় তাহলে এদিকে একনিষ্ঠভাবে মনোযোগ দিতে হবে, 4th ইয়ারের পরীক্ষা শেষ করেই একনিষ্ঠভাবে চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে, আর কোনো কাহিনী হবে না, কোনো চাকরিতে জয়েন করার দরকার নেই, যেমনভাবে টিউশনি করে চলছো ওইভাবে চলো, দিয়ে 1-1.5 বছরে চাকরির জন্য প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষা দেওয়া শুরু করবা, দেখবে না কোথাও না কোথাও তোমার হচ্ছে, হ্যাঁ। এইভাবে তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে বিপদ আছে। আর অনেকের বুদ্ধিতে অনেক রকমের ব্যাপার আছে, অনেকের কোয়ালিটি ভালো, অনেকের বেসিকটা ভালো, অনেকে হয়ে যেতেই পারে, অনেকের ব্যাপারে সেটা আলাদা বিষয়, হ্যাঁ। কিন্তু ওই সে কচ্ছপ আর খরগোশের কাহিনী যেমন আলাদা, তেমনিভাবে খরগোশ আর বাঘের কাহিনীও আলাদা, এক একজন এক এক রকম, একটার হিসাব আর একটা হিসাব দিয়ে করলে হবে না। সেই জন্য নিজের যোগ্যতা, নিজের দক্ষতা বুঝে দৌড় দিবা। ও পারতেছে, ও করতেছে, আমি করতেছি না, এসব চিন্তা ভাবনা করলে হবে না, এসব চিন্তা দিয়ে হবেও না কাজ, ঠিক আছে। এখন কচ্ছপ যদি খরগোশকে দিয়ে মন খারাপ করে তাহলে হবে বলো? না হ্যাঁ, এটা কি তার নিজের দোষ? কচ্ছপ যে স্লো দৌড়ায় এটা কি তার নিজের দোষ, নিজের সমস্যা? না স্যার, এটা না। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। আবার খরগোশ খুব দৌড়াতে পারে, এটা কি তার নিজের যোগ্যতা? না এটা স্যার। নিজের, এটাও সৃষ্টিকর্তা দেওয়া, তার অহংকার করারও কিছু নাই। অতএব এখানে অহংকার করার কারোরই কিছু নাই, দুঃখ করারও কিছু নাই। এখন কচ্ছপ যদি বলতেছে আমাকে কেন খরগোশ বানাইলো না, আর খরগোশ যদি বলে আমাকে কেন এত দৌড়াদৌড়ি আমি পারি, আমার যোগ্যতা, আমি অহংকারে মারা যাচ্ছি, এরকম করলেও হবে না। অতএব যাকে যেভাবে বানানো হয়েছে সে সেভাবেই চলবে, কিচ্ছু করার নাই। অতএব তোমার দুর্বলতা তুমি বোঝো, তোমার সবল দিকগুলোকে খেয়াল করে সেইভাবে নিজেকে তৈরি করে আগাও। কারণ এক বছরই আছে, 1 বছর পরেই বাপ মা আর তোমাকে এই সুযোগটা দিবে না যে বসে বসে খাবা, হ্যাঁ। তাড়াহুড়ো শুরু করে দিবে, পিঠের উপর বাঁশ দেওয়া শুরু করবে, কথার, হ্যাঁ, এক একটা কথা কাঁটার মতো এসে বিঁধবে, তখন বুঝতে পারবা জীবনটা কোন দিকে ছিল আর কোন দিকে যাচ্ছে। এই জন্য বাপ যতটুকু সুযোগ দিবে বাপ মা, সেটুকু কাজে লাগিয়ে আগে একাডেমিক রেজাল্ট, কারণ এটা স্থায়ী একটা বিষয়। আর চাকরির, ওটা কোন চাকরি হবে কোনটা হবে না সেটা আমরা জানি না, তাতে চাকরি না হলেও অন্য কোনো সুযোগও যেন নিতে পারি, এই জন্য একাডেমিক রেজাল্টটাকে একদম বেসিক একটা রেজাল্ট হিসেবে তৈরি করে ফেলতে হবে, হ্যাঁ। যত কথাই বলি, যাদের শোনার তারা তো শুনবা, যাদের না শোনার তারা তো শুনবা না, এটা স্বাভাবিক। আচ্ছা, আর ক্লাস করবা কি করবা না সেগুলো নিয়ে আমার আপাতত আর কোনো আপত্তি নাই। তোমরা 10 জন নিয়েও ক্লাস করলে করাবো, একজন ক্লাস করলেও ক্লাস করবো। আমি আর কে জয়েন করতেছে, কে করতেছে না, কে পরীক্ষা দিচ্ছে, কে দিচ্ছে না, এগুলো আমি আর কোনো কথা বলবো না, ঠিক আছে। এটা আমি বলে দিলাম, তোমাদের নিয়ে আমার কোনো ভরসাও নেই, আশাও নেই, ঠিক আছে। কারণ আপত্তি বিপত্তি, কথা, রিয়াকশান, ইন্টারাকশান, এগুলোর মাত্রা খুবই কম, যেটা পড়তে গেলে এগুলো হওয়া উচিত না, হ্যাঁ। তো এই জন্য যার পড়াশোনা করার করবা, যার করার ইচ্ছা নেই তার না করলেও চলবে। তোমাকে কেউ জোরাজুরি করতেছে না পড়াশোনা করার জন্য। এতদিনে যার হয়নি তার দ্বারা আর হবে না, আর যার হওয়ার তার শুরু থেকেই হবে, হ্যাঁ। তো এই জন্য তোমরা নিজেরাই বুঝিয়েছো যে আমার স্যার অত টেনশন করার কিছু নাই, যার পড়াশোনা করা সে করবে, যার করার না সে কখনোই করবে না। তো সেই হিসাবে আমি এখন ওইভাবেই পড়াশোনা শুরু করাবো। অতএব ক্লাস করলে করবা, না করলে না করবা, আমার তাতে কোনো আপত্তি নাই। কি কথা বোঝা গেল? কি বললাম? একটু কড়া করে কথা বললাম, এই কড়া কথা আর কোনো দিন বলবো না, আর কোনো দিন বলবো না। আচ্ছা,
তো এখন আমি আসলে নভেল দিয়ে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু নভেলটা আসলে তো সামারি ছাড়া তো আর কোনো গুরুত্ব, মানে এখানে টেক্সট পড়ানোর কোনো সুযোগ তো নাই। তো এই জন্য তোমরা এখন থেকে একটু পড়তে শুরু করো। যদি বই না কিনতে পারো, পিডিএফ দিয়ে পড়ো। হুম, কম্পিউটার থেকে দিয়ে হোক, ট্যাব দিয়ে হোক, মোবাইল ফোনে হোক, যার যেমন, হ্যাঁ, যার যা আছে তাই নিয়ে যুদ্ধে নেমে পড়তে হবে। এখানে আপত্তি বিপত্তি করার কিচ্ছু নাই, যার যা আছে তাই নিয়েই যুদ্ধ করতে হবে। তো সেই খাতিরে যাদের বই আছে তো ভালো, বই লাগলে কিনে ফেলবা, আর বই যদি কিনতে না পারো তাহলে মোবাইল দিয়ে পড়বা। এছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ এখানে পিডিএফটা আমি দিয়ে দিব, তোমরা দয়া করে একটু পড়ে নিবা। তো প্রথমে আছে হচ্ছে 19th সেঞ্চুরি নভেল। তো আমাদের থার্ড ইয়ারের যে নভেলগুলো আমরা পড়েছি, কতদিন টাইম লাগছিল নভেলগুলো পড়তে? এক একটা নভেল পড়তে কতদিন টাইম লাগছিল? যারা টেক্সট পড়েছো আর কি, যারা পড়েনি তাদের কথা আলাদা। 4-5টা ক্লাস তো লাগতো স্যার। না মানে নিজেরা নিজেরা হ্যাঁ সময় লাগছে স্যার। হ্যাঁ, নিজেরা নভেল পড়তে কেমন টাইম লাগছে? স্যার এক সপ্তাহ বেশি লাগতো, তারও বেশি। স্যার এক এক সপ্তাহ সপ্তাহ মতো মতো স্যার, এক সপ্তাহ একটু বেশি এরকম। লাগছিল। যদি কেউ নভেল এক পড়তে চাও, সপ্তাহ বেশি লেগেছে স্যার। হ্যাঁ মোটামুটি 10-12 দিন মনে করে ধরলাম, যে 10-12 দিন করে লাগতেই পারে যদি কেউ চাই আমরা, তাই না? হুম, যে আমরা যদি এটা নভেল পড়তে চাই তাহলে 10-12 দিন সময় লাগবেই। ব্যাপারটা এরকম। আচ্ছা একটু ওয়েট করো, থাক, আমি কে কল দিলাম। আচ্ছা এখন যেটা ব্যাপার হলো, তাহলে আমি যেগুলো টেক্সট পড়াবো সেটা দিয়ে আমি শুরু করব, আর যেগুলো টেক্সট তোমাদেরকে পড়তে দিব তাদের জন্য আমি সময় দিব, সেই সময়ের মধ্যে পড়তে শুরু করতে হবে, ঠিক আছে? তো এখানে এখন নভেল যেগুলো আছে, নভেলের যেহেতু আমি সামারিটা নিয়ে আলোচনা করব, সেই হিসেবে টেক্সটটা তোমাদেরকে পড়তে আমি 1 সপ্তাহ বা 10 দিন সময় দিব। ওর ভিতরে পড়ে ফেলতে হবে, পড়ে ওইটা কাজ করতে পারে। এর ভিতরে আমরা যেগুলো টেক্সট পড়া যাবে সেগুলো আমরা করব। তার মানে 20th সেঞ্চুরি যে নভেলটা আছে, 20th সেঞ্চুরি যে পোয়েট্রি, এটা মেনলি আমি এখানে পড়ানো শুরু করব, ঠিক আছে? আর 19th সেঞ্চুরি যে নভেলটা আছে, এই নভেলটা তোমাদেরকে পড়ে শেষ করতে হবে। কি কথা বোঝা গেছে? হুম, জি স্যার। তাহলে প্রথম যে পড়াটা থাকলো প্রাইড অ্যান্ড প্রেজুডিস। সবার কাছে কি বই আছে? না স্যার। আচ্ছা, না জি স্যার, স্যার আছে। এখনো কেনা হয়নি। তাহলে দ্রুত, সময় নেই। যেহেতু আমি বলতেছি আমরা যেহেতু পেপার ওয়াইজ শেষ করব, সব বই এখন না কিনলেও চলবে। দরকার হলে এই প্রথম দুটো পেপারের অন্তত কিনে ফেলো, ঠিক আছে? 19th সেঞ্চুরি নভেল আর হচ্ছে 20th সেঞ্চুরি পোয়েট্রি, এই কয়টা বই অন্তত কিনে ফেলো। কারণ যদি আমরা একটা জিনিস ভাবো, তোমাদের যদি আমরা 12 মাসও ধরি, যদি 12 মাসও ধরি, তাই না কি? তাহলে এক একটার জন্য কত মাস সময় পাচ্ছি আমরা এক একটা পেপারের জন্য? স্যার 1 মাসের একটু বেশি বা একটু কম। হুম, 1 মাসের মতো হয়তো বা সময় পাচ্ছ। এর ভিতরে একটু বাদ যাবে, একটু এ হবে সে হবে ইত্যাদি ইত্যাদি হবে। তারপরে ওদিকে তোমার ছুটি যাবে, ঈদ আসবে, ঈদের 2টা ছুটি যাবে, আমার ছুটি যাবে, এই মিলে মনে করো 2 মাস চলেই যাবে নাকি? মানে বাদশাহ হতে হতে ছুটি জি স্যার। 2 মাস চলেই যায়। তাহলে থাকলো হচ্ছে 10 মাস। 10 মাসে তোমাকে 10টা শেষ করতে হবে। 9টাই ধরলাম, তাতে তোমার হয়তো 1 মাস, হয়তো 5 দিন 7 দিন তুমি সময় পাবা, 35 দিন করে সময় পাবা লেখা একটা পেপারের জন্য। বুঝতে পারছো যে একটা দিন লস করা মানে কতখানি ক্ষতি হবে? বোঝা যাচ্ছে? তার মানে তোমাকে ভাবতে হবে যে আমি একই সাথে আমি পড়াবো একটা জিনিস, ভাবতে হবে যে আগামী 1.5 মাসের মধ্যে আমার 2টা পেপার যেন শেষ হয়। 1.5 মাসের জন্য যেন 2টা পেপার শেষ হয়। কীভাবে? 19th সেঞ্চুরি নভেল পাশাপাশি চলবে, তোমাদের টেক্সট পড়া আর আমার সামারি পড়া। আর এদিকে মনে করো 20th সেঞ্চুরি পোয়েট্রি, তাহলে আমি এদিকে পোয়েট্রি পড়াই দিব,
তাহলে কি হচ্ছে যে আগামী এই যে 15 তারিখে শুরু করলাম, তার মানে জুলাইয়ের শেষে গিয়ে আমাদের এই দুটো পেপার শেষ হওয়া চাই। তাহলে যদি তাই হয় তাহলে আমাদের 45 দিন সময়। তাহলে 45 দিন সময় মানে আমাদের নভেলগুলো পড়তে এক একটার কতদিন করে সময় নেওয়া উচিত বলো? আবার একটা বিষয়, কোশ্চেন স্যার 10 দিন। হ্যাঁ 10 দিন, 40 দিন, 4 10 40, 45 দিনের ভিতরে, তাহলে 10 দিন করে সময় তোমাকে এক একটা নভেলে আমি দিতে পারবো। কারণ ওর ভিতরে আবার প্রত্যেকটার জন্য একটা করে ক্লাস অন্তত নিতে হবে, যেখানে আমি হয়তো একটু তোমাদেরকে ধরে আলোচনা করা দিব যে কী কী বিষয় মনে রাখা উচিত বা কী করা উচিত, এগুলো নিয়ে একটু আলোচনা, তাছাড়া কিছু না। তো এই জন্য এখানে 10 দিন এর সময় থেকে আমি বেশি সময় দিতে পারবো না। তাহলে একটা করে 10 দিনে একটা করে নভেল শেষ হবে, আর একটা করে এই রাইটারে শেষ হবে। হ্যাঁ, 10 দিন মানে আমাদের কয়টা ক্লাস? 4টা ক্লাস, তাই না? 4টা ক্লাস। জি স্যার। হ্যাঁ, তাহলে একটু যদি মাথায় নিয়ে নাও, এবং কোশ্চেন আনসার তো কথা বাদই আছে, তা সেগুলো এখন পড়তে হবে। তাহলে আলটিমেটলি সময় কি আদৌ আছে আমাদের হাতে বলো? না স্যার। না স্যার, না স্যার। হ্যাঁ, তাহলে তো একদম মাথা ঘুরে মানে মানে গোল হয়ে ঘোরার কথা, যে কি কবে কি করব, হ্যাঁ এরকম। অতএব স্যার এখনই ঘুরতেছে। হ্যাঁ, খাইতে বসতে উঠতে চলতে ফিরতে বই হাতে থাকতে হবে। স্যার এবার রাইটারের নামগুলা দেখেও মাথা ঘুরতেছে আসলে। মাথা ঘোরার কিছু স্যার নেই। যেদিন এটাও সিলেবাসটা অচেনা। খুলে দেখছি হুম, সেদিনই তো ভয় পেয়ে গেছিলাম যে এই থার্ড ইয়ারের পড়াটাই মনে হচ্ছিল অনেক বেশি, এখন তো দেখতেছি এটা অনেক বেশি, মানে অন্যরকম অবস্থা। হ্যাঁ, তার ওই জন্য বলতেছি যে টেনশন করার কিছু নাই, সবাই পারতেছে, তোমার আগেও অনেকে পেরে গেছে, তুমিও পারবা, তুমিও পারবা, এইটা তাই তো, তুমিও পারবা। কিন্তু পারতে হলে কি করতে হবে, ওই সিরিয়াসনেসটা আগে যেমন ছিল তার থেকে বাড়িয়ে আরও বেশি পড়াশোনা করতে হবে। তো এই জন্য আমি যদি সময় পাই শুক্রবার করেও, যেহেতু আমাদের কমপক্ষে 3টা করে তো ক্লাস হয়, যাতে আমরা ক্লাসের সংখ্যা আগের মতো করে একটু বেশি করে নিতে পারি, এই জন্য দয়া করে তোমরা শুক্রবারেরটাও একটু রেডি থাকবা ক্লাস করার জন্য, ঠিক আছে? তো সেটা সকালে হোক অথবা সেটা রাতে হোক, আর আমি ক্লাস তো নিবই। এখন বাকি তোমরা কে জয়েন করবা না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাদের ব্যক্তিগত ব্যাপারের সাথে আমার কোনো হাত নেই আর, ঠিক আছে? তো যাই হোক, থার্ড ইয়ারে কী পরীক্ষা দিয়েছো, কি দিয়েছো না দিয়েছো, ওগুলো তো আর নিয়ে আলোচনার বিষয় না। আশা করি সবাই ভালো দিয়েছো, যে কোনোভাবেই হোক ওইভাবেই পরীক্ষা হবে। কমন পাবা, পাবা না, হ্যাঁ, তার উপর ভিত্তি করেই তোমাকে লিখতে হবে। সেটা তোমার যোগ্যতাকে, দক্ষতাকে মানে নির্ধারণ করে দিবে। আর যেহেতু এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কিছুটা পরিবর্তনশীল হতে যাচ্ছে, এখানে কলেজের প্রেশার থাকবে, তাই না? এখন ক্লাসে উপস্থিতির ব্যাপারটা নিয়ে কড়াকড়ি হচ্ছে, ইত্যাদি ব্যাপার। এখন জানি না কাকে থেকে কোথা থেকে কী প্রয়োগ হবে। ইনকোর্স মার্কের ব্যাপারটার সাথে রিলেটেড আছে, আগে স্যাররা তাও ধরে টরে একটু দিয়ে দিয়েছে বেশি বেশি করে, এখন সেটা দেওয়ার সুযোগ থাকবে কি না। হ্যাঁ, সব কিছু মিলে মোটামুটি শেষ সময়ে এসে একটু আন্তরিক হতে হবে যাতে ভালো রেজাল্টটা করা যায়। ওকে, তাহলে তোমাদের প্রাইড অ্যান্ড প্রেজুডিসের জন্য সময় পাচ্ছ হচ্ছে 10 দিন, তার মানে এখন হচ্ছে 15, সময় দিচ্ছি হচ্ছে তাহলে 25 তারিখ পর্যন্ত, তাই না? 26 জুন টেক্সট তোমাদের উপর ছেড়ে দিয়েছি। যার পড়ার সে পড়বা, যার পড়ার না সে অন্তত টেক্সটটা না পারলেও রামজি বা সেনের যে সামারিটা আছে সে সামারিটা পড়বা। অথবা আমি এখানে যেটা তোমাদের জন্য একটু দিয়ে দিব, একটা পিডিএফ বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা ওই পিডিএফটাও অন্তত এর ভিতরে পড়ে শেষ করবা। কারণ এখন এই 4th ইয়ারে মানে উঠে অন্তত রিডিং পড়ে বোঝার অভিজ্ঞতা তো হয়েছে কিছুটা, নাকি না? একদমই বুঝবা না এমন তো না, বলো? কিছু কি পড়ে কি বোঝার না যোগ্যতা স্যার, হয়েছে না? বুঝবো। হ্যাঁ, নিশ্চয়ই হ্যাঁ স্যার। কিছুটা জি হলেও স্যার। পড়ে বোঝার যোগ্যতা কিছুটা হলেও হয়েছে, ঠিক আছে? তো সেই হিসাবে আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, টেক্সটের ব্যাপারগুলোকে একটু আন্তরিকভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবা। যদি কারো পড়ার সাহস থাকে, আর যাদের নাই তাদের টেক্সট পড়ারও দরকার নাই, সামাইটা অন্তত পড়বা। এখন বলবা স্যার রেজাল্ট ভালো, সেটা তোমাদের বোঝার বিষয়। এখন তোমরা 4th ইয়ারে উঠে গেছো, তোমাদেরকে আর নতুন করে বলার কিছু নাই কী করলে ভালো রেজাল্ট হবে আর কী করলে খারাপ হয়। ওকে, তো যাই হোক, ওগুলো বাদ দিলাম। ওটা দিয়ে দিব, হ্যাঁ প্রত্যেকটারই দিয়ে দিব। এটা মনে অলরেডি দিয়ে দেওয়া আছে কিনা, এটা আর কি দিয়েছি আমি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, হ্যাঁ এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে স্যার। দেখো, একটু ধরে বসে পড়লে হয়ে যায়, খুব ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু খুব ইজি, খুব একটা জটিল না, হ্যাঁ খুব ইজি, খুব যে জটিল হয় তেমনটা না, এই জন্য একটু পড়ার চেষ্টা করবা। আচ্ছা, আমাদের তাহলে পড়ার বিষয় হচ্ছে
সেঞ্চুরি পোয়েট্রি। হ্যাঁ, আমি এখানে টেক্সটে যেটা পড়াবো তাহলে হচ্ছে ডাব্লিউ.বি. ইয়েটসের আমরা কবিতা পড়েছিলাম এর আগে কোনো? জি স্যার, ফার্স্ট ইয়ারে পড়া হয়েছে। ফার্স্ট ইয়ারে আমরা পড়েছিলাম। এখন আমরা বেশ কিছু কবিতা এখানে পড়ব, সেটা হচ্ছে দ্য লেক আইল অফ ইনিসফ্রি, ইস্টার 1916, দ্য সেকেন্ড কামিং, সেলিং টু বাইজান্টিয়াম। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি 4টা কবিতা। 4টা কবিতা মানে মোটামুটি আমাদের 3 দিন 4 দিন লাগবে শেষ করতে। তো যাই হোক, প্রথম আমরা কবিতাটা আজকে থেকে পড়া শুরু করি। হ্যাঁ, সময় যেহেতু নষ্ট করার সময় নেই, অতএব ইন্ট্রোডাক্টরি বলে সময় নষ্ট করাও যাবে না। আমার যেহেতু এটা একটু পিডিএফ নিতে হবে, দ্য লেক আইল অফ ইনিসফ্রি। দেখো, বই আছে কি সবার এখানে এটার? জি না স্যার। বই এখনো নেওয়া হয়নি? তো যাই হোক, আগামী দিনের মধ্যে নিয়ে নিবা কিন্তু। কবিতাটা খুব সহজ, জটিল না। এরকম কবিতা আমরা যেহেতু কিছু পড়েছি, অতএব সেন্সটা ক্লিয়ার হবে। এই কবিতাটা এইচএসসিতে মনে হয় ছিল, তোমরা যদি তোমাদের বইয়ে ছিল কিনা টেক্সটে আমি জানি না। এটা স্যার এটা আমাদের ছিল। ছিল, তাই না? হ্যাঁ, এটা মনে হয় তোমাদের ছিল। হ্যাঁ, এটা এই কবিতাটা এইচএসসিতে। এখন পড়েছো কেমনটা আমি জানি না। ডাব্লিউ.বি. ইয়েটসের এটা তিনি কোথাকার কবি বলো তো? স্যার আইরিশ কবি, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডে, তাই না? ইনিসফ্রি কি একটা, দেখো, ইনিসফ্রি একটা কি আইল্যান্ড, একটা দ্বীপের নাম। হ্যাঁ, দেখো, ইনিসফ্রি বলছে ইনিসফ্রি রেফার্স টু 2 স্মল আইল্যান্ডস অফ দ্য কোস্ট অফ কাউন্টি ডোনেগাল। ডোনেগালের কথা মনে আছে? ডোনেগাল, জি স্যার, রাইডার্স টু দ্য সিতে। হ্যাঁ, রাইডার্স টু দ্য সিতে পেয়েছিলাম, তাই তো? তারই কিছু দূরে অবস্থিত আরও 2টা দ্বীপে একত্রে বলা হচ্ছে ইনিসফ্রি, ইন দ্য নর্থ অফ আয়ারল্যান্ড। হ্যাঁ, ইনিসফ্রি এই যে এখানে দেখানো হচ্ছে, দেখতে কত সুন্দর দ্বীপ। এই যে দেখা, এই যে এটা একটা দ্বীপ, এরকম এই যে ছোটো ছোটো দ্বীপ। হ্যাঁ, এই একটা দ্বীপ, এরকম আরও কিছু কিছু দ্বীপ আছে ভিতরে, যেগুলোকে নির্দেশ করা হচ্ছে এখানে। এই যে দেখো, এই দ্বীপ ছোট। হ্যাঁ, এই যে দ্বীপ, কি দেখতে পাচ্ছ? তো ঠিক আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড যেমন কবিতা, এই যে এটা একটা দ্বীপ, এটা একটা দ্বীপ, এই যে 2টা দ্বীপ, ছোট ছোট 2টা দ্বীপ। আচ্ছা, তো এই ইনিসফ্রির কথা কবি মনে করছে, ঠিক যেমন করে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড পড়েছিলাম আমরা নাকি? জি স্যার। কবি একা একা ঘুরে বেড়াচ্ছিলেন, তার মাথায় সেই স্মৃতিটা কি হয়েছে আটকে যায়। হ্যাঁ, যে স্মৃতিটা তিনি পরবর্তীতে মনে করেন। এখানেও ঠিক কবি হয়তো বা ছোটোবেলায়, হ্যাঁ, দেখো যদি আমরা একটু ইনিসফ্রি আইল্যান্ড অ্যান্ড ডাব্লিউ.বি. ইয়েটস এর সাথে এটার কি রিলেশনশিপ আমরা যদি দেখি, এখানে বলছে দ্য লেক আইল অফ ইনিসফ্রি ইজ আ ফেমাস পোয়েম বাই ডাব্লিউ.বি. ইয়েটস ইন্সপায়ার্ড বাই আ রিয়েল আইল্যান্ড ইন আয়ারল্যান্ড কল্ড ইনিসফ্রি, হ্যাঁ, লোকেটেড ইন লোগার্ড, দেখো, জিল, কাউন্টি স্লিগো। দ্য পোয়েম এক্সপ্রেস আ লঙ্গিং ফর আ পিসফুল। এখানে কি হচ্ছে দেখো, এই জায়গায় যেটা বলতেছে, পিসফুল লাইফ ইন নেচার, কন্ট্রাস্টিং ইট উইথ দ্য নয়েজ অ্যান্ড কেওস অফ সিটি লাইফ, হুইচ দ্য স্পিকার এক্সপিরিয়েন্স হোয়াইল লিভিং ইন লন্ডন। লন্ডনে থাকা অবস্থায় তার জীবন ভালো লাগেনি। বলছে ইয়েটস রোড দ্য পোয়েম, দেখো, ইন 1888, drawing on childhood memories of spending time in County Sligo. The poem namesake is a small uninhabited island in, দেখো এটা আইল্যান্ডের কথা না, yet spent time there as a child and the memory of the island deeply influenced his writing. এখানে কেন তিনি লিখলেন? কারণ শহরে থাকা অবস্থায় তিনি যে, তাই তো, মানে কি বল, সবসময় মানুষের মধ্যে প্রতারণা, হইচই। হ্যাঁ, আর শহর মানে কি, ঢাকা শহর মানে কি, সেখানে মানে গরম আবহাওয়া, তার সাথে সাথে হচ্ছে পরিবেশ দূষণ থেকে শুরু করে সব কিছু মানে কবির কাছে ভালো লাগেনি, এরকম আর কি বিষয়টা। বলছে ইয়েটস রোড দ্য পোয়েম হোয়াইল লিভিং ইন লন্ডন, ফিলিং হোমসিক অ্যান্ড ইয়ার্নিং ফর দ্য ট্র্যাঙ্কুইলিটি অফ দ্য আইরিশ কান্ট্রি সাইড। হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই আ সাডেন মেমোরি অফ লেক ওয়াটার হোয়াইল ওয়াকিং ডাউন ফ্লিট স্ট্রিট, একটা স্ট্রিটের নাম যেখানে থাকতেন তিনি হয়তোবা সেই এলাকায়। The poem explores the theme of nature, peace and the contrast between স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, এটা কি আমার প্রবলেম? না না, আমরাও শুনতে পারছি না। কি শুনতে পাচ্ছ না আমার কথা সবাই? কি শোনা যাচ্ছে না?
কী ব্যাপার, হঠাৎ করে বন্ধ করে দিল নাকি কেউ? আচ্ছা, এই জায়গায় বন্ধ হয়ে গেছে। ইউর মাইক ইজ নট ওয়ার্কিং। আচ্ছা সবাই, জি স্যার, এখন শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার, এবার শোনা যাচ্ছে। হঠাৎ করে মাইকে কি প্রবলেম হলো, হয়তো মিউট হয়ে গেছে কোনোভাবে কারোর মাধ্যমে। কতক্ষণ শুনতে পাওনি? স্যার তা তো বেশ খানিক। এইটার কোথা থেকে বলো তো? এখানে যতটুকু পড়লাম কোথা থেকে? স্যার যে ইন্সপিরেশনের ওইখান থেকে শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে কবিতাটা তিনি কেন লিখেছেন, এর পিছনের কারণটা কি সেটা, হ্যাঁ, যে শহরে, হ্যাঁ, লন্ডন শহরে থাকতে থাকতে তিনি হয়তোবা সেই লন্ডন শহরে হইচই হাঙ্গামা, হ্যাঁ, সাউন্ড পলিউশন, পরিবেশ দূষণ থেকে শুরু করে সব কিছু মিলে তিনি হয়তো শান্ত একটা পরিবেশ আশা করছিলেন। সেই পরিবেশের কথা মনে করতে গিয়ে তিনি তার সেই, হ্যাঁ, ছোটবেলাকার শান্ত নীরব, তাই তো, ট্র্যাঙ্কুয়াল পরিবেশের কথা তিনি কিন্তু মনে করছেন। এরকম একটা বিষয় আসবে, আমরা কবিতাটা পড়লে বুঝতে পারবো। দেখো, বলছে দ্য লেক আইলস অফ ইনিসফ্রি ইজ রিটেন ইন আ পাস্টোরাল স্টাইল। হ্যাঁ, পাস্টোরাল কারণ কি এখানে? পাস্টোরাল বলতে আমরা কি বুঝি বলো তো? পাস্টোরালের সাথে রিলেট কি কি মনে আছে? পাস্টোরাল, রুরালিটি, তাই তো, ফরেস্ট আসবে, শেফার্ড আসবে, তাই না, মানে ন্যাচারাল ব্যাপারগুলো থাকবে। স্টাইল ইউজিং সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইমেজারি টু এভোক আ সেন্স অফ পিস অ্যান্ড বিউটি। এবং কবিতাটা পড়তে পড়তে আমরা এক ধরনের বিউটি অ্যান্ড পিস এটা ফিল করব। এটা হচ্ছে একটি এবিএবি প্যাটার্ন, যেটা তো তোমরা বুঝবে, ওটা আমাদের দরকার নাই। আমরা একটু কবিতাটা পড়ি সরাসরি। দেখো, কবি মনে করে খুব বিরক্ত, হ্যাঁ, বিভিন্ন কারণে বিরক্ত, হ্যাঁ, পরিবার নিয়ে হয়তো, বা চাকরি নিয়ে হতে পারে, বা হচ্ছে পুরো পরিবেশ নিয়ে হতে পারে, শহরের, হ্যাঁ, মানুষের আচার আচরণ নিয়ে হতে পারে। হি ইজ ফেড আপ পুরোটা। হ্যাঁ, ঠিক আমরা পড়েছিলাম ওই যে কবিতা কলার পড়ছিলাম না, পড়ছিলাম থার্ড ইয়ারে, যেমন ফেড আপ হয়ে তিনি বিরক্ত হয়ে কি করছিলেন, টেবিলের উপরে একটা ঘুষি দিয়ে যেমন বললো, আর এই কাজ আমি করবো না, হ্যাঁ, আমি থাকবোই না, এরকম একটা ব্যাপার। তা ঠিক ওইখানে এরকমটা হচ্ছে, হ্যাঁ, যে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, আমি এক্ষুনি উঠি চলে যাবো, আমি এখানে থাকবোই না, হ্যাঁ, অ্যান্ড গো টু ইনিসফ্রি। এরকম প্রত্যেকেরই কিন্তু একটা প্রিয় জায়গা আছে, যে জায়গায় ছোটবেলা কাটানো হয়েছে, আমাদের প্রত্যেকেরই আছে না? যে কোনো সময় মনে পড়লে ওই জায়গার কথা মনে পড়ে এবং মনে হয় যেন সেই জায়গায় যেতে পারলে খুব ভালো হতো। এমনটা হয় কি না বলো? হ্যাঁ স্যার। এমনটা প্রত্যেকেরই হয়, তাই না? তো এখানে সেটা বলা হচ্ছে, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইনিসফ্রি অ্যান্ড আ স্মল ক্যাবিন বিল্ড দেয়ার। আমার এত বড় বিশাল বাড়ি দরকার নেই, হ্যাঁ, এই 5-7টা রুম, হ্যাঁ, তার সাথে হইচই, মানুষের দাঙ্গা হাঙ্গামা, ঝগড়া মারামারি, ঠিক আছে, তারপরে হচ্ছে গরম পরিবেশ। ওহো, এটা কাটেও না। তারপর বলছে দেখো, স্মল ক্যাবিন বিল্ড দেয়ার অফ ক্লে অ্যান্ড হোয়াট এলস কি জিনিস? স্যার কমচির বেড়া এরকম। হ্যাঁ, মানে আমরা তো মাটি, তো ক্লে মানে তো মাটি বুঝি, তাই না? হোয়াট এলস কি জিনিস? এক ধরনের ওই যে কঞ্চির মতো, যে মানে কি নল খাগড়া টাইপের যেগুলো হয় আর কি। দেখি আমরা এখানে পাই কিনা, সেরকম জিনিস আছে কিনা। যেগুলো দিয়ে তৈরি, এই যে এখানে যেমনটা দেওয়া আছে এরকম ভাবে, এই হয়তো এগুলো ব্যবহার করার মাধ্যমে তৈরি করা হয়। এই জাতের যে জিনিসগুলো হবে, বিভিন্ন আছে, নাম আছে। তো এগুলো দিয়ে কি করব আমি? ক্লে অ্যান্ড ওয়াটার্স দিয়ে কি তৈরি করব? একটা ছোট্ট ক্যাবিন তৈরি করব, হ্যাঁ, স্মল ক্যাবিন বিল্ড দেয়ার অফ ক্লে অ্যান্ড ওয়াটার্স মেড। 9 bean rows will I have there and a hive for the honey bee. হ্যাঁ, মানে কি? 9 bean rows will I have there and a hive for the honey bee. এই যে শব্দগুলো তিনি ইউজ করলেন, এগুলো এখানে ইউজ করার উদ্দেশ্যটা কি? দেখো, বিন কি জিনিস বলো? মটরশুঁটি জাতীয় বা শিম জাতীয়। হ্যাঁ, মানে এই জাতীয়, মানে মূল কথা হচ্ছে আমাদের গ্রামের মায়ের আগে করতো না, বিশেষ করে গ্রামের দিকে দেখবা যে একটু বাড়ি করার পর উঠানে একটু জায়গা আছে, স্যার এখনো তো করে। উঠানে একটু জায়গা আছে, এখনো হয়তো বা করে,
এখন অবশ্য মানুষ আধুনিক হয়ে গেছে, তো গ্রামের দিকে আগে যেমনটা করতে এখন আর দেখা যায় না। একটুখানি দেখা যাচ্ছে বাঁশ কঞ্চি দিয়ে একটা ঝাঁপ বানিয়ে তার উপর দিয়ে হয়তো সিম গাছ উঠিয়ে দিয়েছে, পুঁই শাক উঠিয়ে দিয়েছে, হ্যাঁ, আবার নিচে কিছু লাল শাক বা সাদা শাক বুনে দিয়েছে, এরকমটা করতো। তো এখানেও ঠিক ওই ব্যাপারটা বলছে, হ্যাঁ, যে দা লাইন 9 বিন রোজ উইল আই হ্যাভ, মানে 9 বিন মানে এখানে বিভিন্ন ধরনের, হ্যাঁ, বিভিন্ন ধরনের। এখানে 9 বিন বলতে শুধুমাত্র ওই 9টা যে সিমের গুটি ফুটি এসব বোঝাচ্ছে না, মানে বিভিন্ন ধরনের, হ্যাঁ, যে লতা পাতা যুক্ত শাক সবজি তৈরি, এটা বোঝাতে যাচ্ছে। আমি সেখানে হয়তো বুনবো এরকম। অ্যান্ড আ হাইভ ফর দ্য হানিবি, এবং দেখো এই জায়গাটাতে হানিবি দিয়ে মেইনলি কিন্তু একই সাথে দুটা জিনিস বোঝাচ্ছে। মধু কেমন পিওর হয় না বলো তো, যদি ন্যাচারাল ব্যাপারটা বুঝি। জি একই সাথে সুইটনেস, পিউরিটি, এবং হানি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকখানি কি উপকারী, তাই না? তাহলে তিনি উপকারী। এখানে যে শব্দগুলো ইউজ করতেছেন সেগুলো দিয়ে বোঝাতে যাচ্ছেন যে এই জিনিসগুলো শহরে পাওয়া যায় না। এমন পবিত্রতা, এমন পিউরিটি, এমন স্নিগ্ধতা, এত মিষ্টতা, এটা শহরে সম্ভব না, এগুলো গ্রামেই সম্ভব। এরকম হয়তো অনেক কিছু মিনিং বুঝে তিনি এই শব্দগুলো ইউজ করার চেষ্টা করেছেন। তাহলে দেখা, দ্য লেক আইল অফ ইলিসপ্রে সিগনিফাইজ দ্য স্পিকার ডিজায়ার ফর আ সিম্পল সেলফ সাফিসিয়েন্ট লাইফ ইন হারমোনি উইথ নেচার। The 9 bean rows represent the basic necessities of food, while the hive for the honeybee provides sweetness and symbolize a connection to the natural world. This imagery conveys a longing for peace and tranquility found in a life close to the land rather than complexities and artificiality of city life. হ্যাঁ, তা দেখো এখানে সেই জিনিসগুলো বুঝিয়েছে। তাহলে সিম্বলিজম অফ বি, বি দিয়ে আসলে কি নির্দেশ করা হচ্ছে? বি পরিশ্রমী, তা দেখো বিজ আর অফেন অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডাস্ট্রি, কমিউনিটি। দেখো ওরা কি একই সাথে পরিশ্রমী, একই সাথে কেমন মূলত তারা কি একসাথে থাকে না সবাই মিলে? হ্যাঁ, কলোনি করেছে। ওদের মধ্যে কি মারামারি করে? ওরা মারামারি করে, হইচই করে? হ্যাঁ, না। কিন্তু সবাই সবার একদম পরিশ্রম করে simple যাচ্ছে। হ্যাঁ, তারা তাদের কিন্তু কোনো রকম কেউ অর্ডার করতেছে না, কিন্তু সবাই যার যার পরিশ্রম কিন্তু নিজ দায়িত্বে করে যাচ্ছে। আর আমরা কি করি? যে যে পেশাতে আছি সবাই গুমরামুখ থাকি, মনে হয় যেন তার থেকে বড় কোনো পদ তার পাওয়া উচিত ছিল। ঠিক আছে? তো তুমি যে কোনো অফিসে দাও, লোকজনের দিকে চোখের দিকে তাকানো যায় না, বুঝতে পেরেছো? সবাই যেন কেমন একটা বিতৃষ্ণা বোধ নিয়ে আছে, এক ধরনের মানে কি আগ্রাসী একটা ভাব নিয়ে আছে, কাজ করতে গিয়ে যেন গায়ে বাঁধে। ঠিক আছে? আর কাজ করতে গেলে মনে হয় যেন এটা তার দায়িত্বের মধ্যে পড়ে না। হ্যাঁ, তাদেরকে দিয়ে কাজ করাই নিতে হয়, বারবার রাগারাগি করতে হয়, মারামারি করতে হয়, কেউ কারো দায়িত্ব নিয়ে নাই। এরকমটা হয়তো শহরে তিনি দেখছেন, কিন্তু তিনি ওটা বলতে চাচ্ছেন। কিন্তু বিয়ের দিকে তাকাও, বি, পিঁপড়া, অ্যান্ড, তারা কি যার যার দায়িত্ব যার যার মতো করে ঠিকই পালন করে যাচ্ছে। কিন্তু আমরা মানুষরা হচ্ছে সেরকম জাত যাদের কখনোই তুমি সন্তুষ্ট করতে পারবে না। আর আমরা কাজ করি কিসের জন্য? এই যে আমরা পড়ছিলাম না, ফ্রান্সিস বেকনের পড়লাম না, প্ল্যান্টেশনে পড়ছিলাম তো নাকি, যে আমরা সবসময় কি করি, যে এমন মানুষ দিয়ে দেশ পরিচালনা করতে যাই যে যারা সবসময় আমাদের লাভ, তাই তো, আমাদের ক্ষমতা, আমাদের ব্যবসায়িক চিন্তা ভাবনা কাজ করে, এর জন্য চলে না। তা হচ্ছে বিজ আর অফেন অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডাস্ট্রি, কমিউনিটি অ্যান্ড দ্য সুইটনেস অফ লাইফ। তারা এত পরিশ্রম করে এবং তাদের কাজটা হচ্ছে কি সুইটনেস নিয়ে। মেকিং দ্য হাইভ আ পাওয়ারফুল সিম্বল অফ দ্য পজিটিভ অ্যাসপেক্টস অফ নেচার অ্যান্ড সেলফ সাফিসিয়েন্সি। এটা বোঝাতে হয়তো কবি ব্যবহার করতে পারেন। তো সেই জন্য বলতেছে কি, যে 9 বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার অ্যান্ড আ হাইভ ফর দ্য হানি বি অ্যান্ড লিভ অ্যালন। তিনি কার সাথে থাকতে যাচ্ছেন? হ্যাঁ, প্রেমিক, প্রেমিকা, স্বামী, তাই তো, বা স্ত্রী, তারপরে হচ্ছে তোমার সন্তান, এগুলো কি দরকার মনে করছেন তিনি তার জীবনের জন্য? বলো তো, না। মনে করছেন? না। কোনো কিছুর প্রয়োজন মনে করেনি। তিনি একটা শব্দ ইউজ করেন, সেটা হলো কি, অ্যালন। আমি কাউকে আমার দরকার নেই, কেউ আমার সাথে থাকে না, কেউ ভালোবাসে না, কারোর সাথে দরকারও নাই, চলাই যাবে না। তাই বলছে দেখো কি, ইন দ্য কন্টেক্সট দ্য লেক বলছে কি, ইন দ্য বি লাউড গ্লেড means the speaker desire to reside in a small secluded clearing within a forest where the buzzing of bees in a constant prominent sound. কারণ বিয়ের এই বাজিংটা আনলেন কেন? কারণ শহরের যে সাউন্ড, শহরের যে হইচই, শহরের যে গাড়ির সাউন্ড, এগুলো তো হারমোনিয়াস না, এগুলো সবসময় মানুষকে ফেড করে ফেলে, মানুষকে ক্লান্ত করে, এক্সস্টেড করে ফেলে। কিন্তু মৌমাছির গুঞ্জন মানুষকে আরো সুমধুর একটা সাউন্ড হয়তো দান করে। তো তিনি তেমনটা চাচ্ছেন, যেখানে থাকবো আমি ওই হইচয়ের মধ্যে, ওই শহরে আমি থাকতে পারবো না, ওখানে আমার দরকার নেই। ইট সিগনিফাইজ দ্য লাইফ লিভড ইন আ ক্লোজ প্রক্সিমিটি টু নেচার। হ্যাঁ,
characterized by peace and tranquility, away from the noise and bustle of city life. The glade is a natural open space within the woods. Glade মানে কি বুঝি, যেখানে মানে উন্মুক্ত পরিবেশ, গাছপালা সজ্জিত, সবুজে ভর্তি, এরকম একটা জায়গাকে বোঝায়। এরকম একটা জায়গায় আমি থাকতে চাই। হ্যাঁ, তাই বলছি লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গ্লেড। The glade is a natural open space within the woods, and the be loud aspects emphasize the vibrant natural sounds of the environment. তার মানে আমরা বুঝতে পারলাম যে মূল কথা বলছি কি, দেখো, the entire phrase paints a picture of peaceful natural heaven where the speaker can escape the complexities of city life and find solace. দেখো, একটা জিনিস ভাবো তো, এই যে জিনিসটা আজকে যে তোমাদের আমি পড়াতে গিয়ে যে গুগলের মাধ্যমে যে জিনিসটা নিয়ে আসতেছি, এটা আজ থেকে 5-7 বছর আগে কিন্তু ছিল, এরকম অ্যাভেলেবিলিটি ছিল, বলো তো? না স্যার, মানে একটা লাইন তুমি বুঝতেছো না, আমি এটা নিয়ে পড়াচ্ছি তোমাদেরকে, এখন এটা আমি ইউজ করি, মানে এখানে দেখো সুন্দর করে পুরো বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আর কি লাগে? বই লাগে? বলো তো, বই লাগবে? স্যার আরো 1 বছর আগে স্যার এগুলো স্যার দেখতে হলে স্যার পেড করা লাগতো। তারপরে ওই যে হ্যাঁ, ওই যে আমাদের সময় তো আমরা কল্পনাই করতে পারিনি, বরং যতগুলো বই থাকতো ফটোকপি করে নিয়ে সবগুলো একবার রিডিং দিতাম। আর এখানে দেখো না, কিছু লাগতেছে না, জাস্ট একটা মোবাইল বা একটা কম্পিউটার থাকলেই তোমার পড়া কমপ্লিট। বিশেষ ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে তো আরও বেশি সুবিধাজনক, কারণ এগুলো অ্যাভেলেবিলিটি বেশি আছে। এবং টুগলে দিলে এআই, এগুলো দেখো, এআই কিন্তু কি খুব সুন্দরভাবে এগুলো আমাকে দিয়ে দিচ্ছে। গুগলে এআইটা কিন্তু আগে ছিল না, গত বছরে বা আগের বছরও ছিল না গুগলের এই এআইটা। হ্যাঁ, ইদানিং কিন্তু এটা অ্যাড করার কারণে আরো সহজ হয়ে গেছে, একদম পুরো লাইন মিনিং, হ্যাঁ, তার কি লাগবে, কি সিগনিফিকেন্স, দেখো সব কিছু সুন্দর করে এখানে ব্রেকডাউন করে পুরো লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছে। টিচারেরও প্রয়োজন নেই, আমার কাছে পড়ার দরকারই তো নাই। তোমাদের আছে দরকার? বলো। হ্যাঁ, তোমরা তো নিজেরাই পড়ে নিতে পারবে এখন। দরকার আছে স্যার। দরকার যেটা আছে সেটা হলো নিজের জন্য যে ডিসিপ্লিন দরকার, সেটা না বলে টিচারের কাছে আসতে হচ্ছে। তাছাড়া পড়ার যে ব্যাপারটা, এটা নিজেরাই করে নেওয়া যায়। শুধু ওই যে নিজে পড়তে গেলে যে একটা চাপাচাপি, একটা রুটিন মাফিক পড়া, এটা হয়তো হবে না, এই জন্যই হয়তো এটা দরকার ছিল। তাছাড়া দরকার নেই আমার কাছে, খুব একটা মনে হয় যে 3rd ইয়ার 4th ইয়ারে এসে আর এই টিচারের কাছে যাওয়া লাগে না। তো যাই হোক, তাই বলছে দ্য এন্টায়ার ফ্রেজ পেইন্টস আ পিকচার অফ পিসফুল ন্যাচারাল হেভেন হোয়ার দ্য স্পিকার ক্যান এসকেপ দ্য কমপ্লিটিভিটিস অফ সিটি লাইফ and find solace in the sounds and sights of natural world, particularly the buzzing bees in a quiet forest. এইটা তো দেখো, এখানে পুরো ক্লিয়ারলি বিষয়গুলো কিন্তু আমাদের কাছে বলে দিচ্ছে। তাহলে গেল, এবং তাহলে কি হলো, এটা হলো তার একটা থাকার জায়গার কথা বলছে, একটা সুন্দর পরিবেশ তিনি কল্পনা করলেন যে এরকম একটা পরিবেশ হবে, পুরো একটা উন্মুক্ত জায়গা হবে, একটা দ্বীপ, যে দ্বীপে আর কেউ থাকবে না, শুধু আমি একা থাকবো, আর ছোট্ট একটা কুঠির বানাবো, যে কুঠিরে শুধু আমি একা থাকবো। আচ্ছা, এখানে ইমেজ ছিল, দেখি আমি দেখো একটা ইমেজেস। কবিতা আসতে শুধু এই যেখানে একটা যেমন ছোট একটা বাড়ি বানিয়েছে সে, এটা দেখাচ্ছে। এই যে এটা মনে করো একটা, এটা তো তাও কনক্রিট দিয়ে বানানো, তাই না? এরকম আধুনিক বাড়ি তিনি চাইছেন? বলো। হ্যাঁ, এরকম আধুনিক বাড়ি তিনি চাননি অবশ্য, এটা তো বেশ সুন্দর একটা আধুনিক বাড়ি, এরকমটা না, কিন্তু এরকমই একটা, দেখো আশেপাশে কিচ্ছু নাই, শুধু সবুজ, হ্যাঁ, সবুজ উন্মুক্ত পরিবেশ, এরকম জায়গায় তিনি থাকতে চেয়েছেন। ওকে, এরপর হচ্ছে অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার। তারপর তিনি বলছেন কি, তিনি কি পুরোপুরি শান্তি পাবেন এই জায়গায়, নাকি কিছু পাবেন? বলো। হ্যাঁ, শান্তি যেন কোথাও পাওয়ার নেই। শান্তি তো ভিতর থেকে আসে, শান্তি কি আর বাইরে থেকে আসে? বলো। শান্তি কি আর বাইরে থেকে আসবে? শান্তি তো ভিতরের জিনিস। তাই বলছে অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার, কারণ পিস কেমন ভাবে আসে দেখো, ফর পিস কামস ড্রপিং স্লো। পিস তো আর একবারে বস্তা বস্তা পাওয়া যায় না, যে হঠাৎ করে আমি চাইলাম 10,000 টাকার পিস কিনে নিয়ে এসে আমার গায়ের উপর ঢেলে দিলাম, আমি শান্তি পেয়ে গেলাম। ব্যাপারটা এরকম না, শান্তি তো ধীরে ধীরে আসে, হ্যাঁ, ড্রপিং স্লো, মনের ভিতরে একটা। দেখো এখানেও তার ওয়ার্ড চয়েসগুলোর মধ্যেও একটা সেই বিকজ আই কুড নট স্টপ ফর ডেথের মতো একটা ব্যাপার না, যে একটা স্লোনেস, মানে যেন কোনো তাড়াহুড়ো নেই, কোনো উত্তেজনা নেই, হ্যাঁ, একটা শান্ত পরিবেশ, মেডিটেশনের মতো না, যেমন আমাদের মেজাজটা ঠান্ডা হয়ে যায়, সব কিছু একটা শান্তময় পরিবেশ আমরা কিন্তু পাই মেডিটেশনের মাধ্যমে
কবি ঠিক সেরকম একটা শান্তিময় পরিবেশ তিনি তার ওয়ার্ড দিয়ে তৈরি করে ফেলেছেন। বলছে ফর পিস কামস ড্রপিং স্লো। আবার একটা ইমেজও তিনি দিলেন, কেমন ড্রপিং? ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং টু হোয়ার দ্য ক্রিকেট সিংস। অনেকটা সকালের যে ভেল, ভেল মানে বুঝো তো, এখানে ভেল বলতে কি বোঝানো হচ্ছে বলো? কুয়াশা। হ্যাঁ, কুয়াশা যেমন শিশির কি বৃষ্টির মতো পড়ে, বলো তো? কুয়াশা কি বৃষ্টির মতো পড়ে না স্যার, নাকি চাদরের মতো হালকা হয়ে যেন পৃথিবীর উপরে নেমে আসতেছে, না? ওইরকম একটা ভাব যেমন কাজ করে, এখানেও সেটা বোঝাচ্ছে যে ড্রপিং স্লো, অনেকটা কেমন দেখো। তা বলছে দ্য ফ্রেজ ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং টু হোয়ার দ্য ক্রিকেট সিং এর মানে হলো পিস কামস গ্র্যাজুয়ালি অ্যান্ড জেন্টলি লাইক দ্য ফেডিং অফ দ্য মর্নিং মিস্ট and the start of the evening chorus of cricket. It paints a picture of a peaceful natural setting where the transition from day to night is marked by calming sounds and sights. The veils of the morning refers to the hazy, misty atmosphere of dawn, ভোরের হ্যাঁ একটা পরিবেশ। অন্যদিকে the veils of the morning, অন্যদিকে কি where the cricket sings indicates a tranquil peace where the natural world is alive with sound। এরকম একটা বিষয় তিনি দেখাতে চেয়েছেন। দ্য লাইন, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? আ প্লেস অফ নেচার বিউটি অ্যান্ড সলিটিউড, বিশেষ করে সলিটিউডটা এখানে বেশি আসতেছে। আর পিস কামস ড্রপিং স্লো বা ড্রপিং ফ্রম দ্য ভেল ইত্যাদি ইত্যাদি ইলাস্ট্রেট হাউ পিস দেখো স্লোলি আনফোল্ডস ইন দ্য ইডিলিক সেটিং। শান্তি মানেই সেখানে কোনো তাড়াহুড়ো নেই, সেখানে কোনো হইচই নেই, সেখানে মানসিক উত্তেজনা নেই, শান্ত ধীর স্থির একটা পরিবেশ বোঝাতে কিন্তু এটা ব্যবহার করা হয়েছে। স্টার্টিং উইথ দ্য ফেডিং অফ দ্য মর্নিং মিস্ট অ্যান্ড কন্টিনিউইং উইথ দ্য সুদিং সাউন্ডস অফ ক্রিকেটস অ্যাট নাইট। It contrasts with the speaker's current, like দেখো likely urban environment where peace is not readily found, হ্যাঁ, যেখানে তিনি শহরে বসবাস করছেন, যেখানে শান্তি পাওয়া যায় না। রাত হোক, দিন হোক, ভোর হোক, সবসময় একটা দুর্গন্ধ, মানুষের হইচই, গাড়ির সাউন্ড, তাই তো, আর সবসময় ব্যস্ততা, অফিসে যাওয়া, অফিসে বসের তাড়া খাওয়া, হ্যাঁ, সব কিছু মিলে একটা, আবার বন্ধুদের প্রতারণা, হ্যাঁ, স্বামী স্ত্রীর সন্তানের কি বলবো রুক্ষতা, উগ্রতা, সব কিছু মিলে পুরো ফেড আপ কবি। তিনি সেখানে থাকতে চাচ্ছেন না, তিনি চাচ্ছেন কি এরকম একটা জায়গায় যেতে যেখানে শান্তি কেমনভাবে আসবে, ওই স্লোলি নেমে আসবে, না? এমনকি শুধু দিন না, শুধু ভোরের ব্যাপার না, এমনকি দেয়ার মিড নাইট অল আ গ্লিমার। দেখো শহরের মিড নাইট কেমন, দিনের মতো না? বলো শহরের রিয়া কেমন? রাত আর দিনের মধ্যে পার্থক্য পাওয়া যায় শহরে? বলো খুব একটা? হ্যাঁ, কিন্তু রাতকে তো রাতের মতো হওয়া দরকার। তা তিনি সেটাই বলতে যাচ্ছেন, হ্যাঁ, যে মিড নাইট কেমন হবে? মিড নাইট আর গ্লেমার, কিসে গ্লেমার করবে? ডার্কনেস না, হচ্ছে গ্লেমার। কিসে গ্লেমার করবে বলো রাতের বেলায়? স্যার তারাতে নাকি হ্যাঁ, জোনাকি পোকা, হ্যাঁ, মানে যেভাবে হোক উজ্জ্বল চোখ ধাঁধানো আলো তিনি রাতের বেলায় পছন্দ করছেন না, যেখানে একটা শান্ত পরিবেশ থাকবে, মানে রাতের বেলায়। হ্যাঁ, দ্যাট ওয়াজ ইন দ্য পোয়েম this lines describe the unique and peaceful atmosphere of the island. Midnight's all a glimmer suggest a soft shimmering light, possibly from the stars or moon reflecting on the water, creating a peaceful gentle ambience. অন্যদিকে noon a purple glow evokes a dreamy, almost surreal quality where the sunlight filters through the trees or perhaps reflect the water in a purple hue. দেখো শহরের দুপুর কেমন? শহরের দুপুর কি এনজয়েবল না? মানে যা গরম তার থেকে অতিমাত্রায় গরম, চারিদিকে ধুলাবালি, নাকি একটা হইচই মিলে কি এখানে যেন কোনো শান্তি নেই। কিন্তু এই অন্তত এই উন্মুক্ত পরিবেশে, এই গাছ বনের মধ্যে, এই দ্বীপে দুপুরটাও গ্লো করবে পার্পলের মতো, যেখানে একটা সৌন্দর্য বিরাজ করবে, যেখানে বিষয়টাকে আমাদের কাছে রুক্ষ মনে হবে না, তাই তো, যেটা রোদ্রে বার হলে আমাদের শরীর পুড়ে যাবে না, যেখানে বরং এক ধরনের শান্ত পরিবেশ এবং শান্তিময় পরিবেশ আমরা সেখানে পাবো। এটা বলতে পারবো। তাই বলছে নুন আ পার্পল গ্লো ইভোকস আ ড্রিমি almost surreal quality where the sunlight filters through the trees or perhaps reflect of the water in a purple hue, indicating a serene and almost mystical experience. Together these images create a sense of otherworldliness and tranquility, highlighting the speaker's desire to escape this peaceful place. এই জায়গায় যেতে যাচ্ছেন তিনি। হ্যাঁ, দেখো the line paints a vivid picture of a unique and beautiful noon time on Innisfree. The purple glow could be a result of sunlight filtering through the trees, এটা কি কথা বলছে,
যে সানলাইট শহরে যেমন বা হচ্ছে একদম কি বলবো অতিমাত্রায় তাপদাহ ফেললে আমাদের যে অবস্থা হয়, চোখ ধাঁধানো, সূর্যের দিকে তাকানো যায় না, হ্যাঁ, রোড, হ্যাঁ, পাকা রোড পুরো রিফ্লেক্ট করে তাপ, চারিদিকে যে গ্লাস কনক্রিটের বাড়ি, তার উপর সূর্যের আলো পড়ে সেই আলো কি করে আরো বেশি তাপ সৃষ্টি করে, যেগুলো আমাদের কি আনন্দ দেয়, আমাদের কি শান্তি দিতে পারে না আমাদেরকে ক্লান্ত করে ফেলে বলো? মানে দুপুরের কথা ভাবলেই কেমন জানি একটা ক্লান্তিময় পরিবেশ, ঘর থেকে বার হতে ইচ্ছা করে না, এরকম একটা পরিবেশ বিরাজ করে। কিন্তু তিনি এমন একটা ইমেজ এখানে তৈরি করেছেন যেখানে রাত হোক দিন হোক সবসময় কি একটা শান্তিময় পরিবেশ যেন এখানে বিরাজ করবে, হ্যাঁ। এবং ইভিনিং ফুল অফ দ্য লিনেটস উইংস, সন্ধ্যাবেলায় লিনেট পাখির ঝাপটার যেমন শীতের বেলায় অনেকটা দেখবা যে বিভিন্ন বাঁশঝাড়গুলোতে শালিক পাখি কেমন হয়েছে করে, দেখছো শীতকালে বিশেষ করে সন্ধ্যার দিকে, হ্যাঁ, একসাথে জি স্যার। অনেক শালিক, হাজার হাজার শালিক পাখি কি করে বাঁশঝাড়ে এসে হইচই করে, হ্যাঁ। তো এখানেও তিনি চাচ্ছেন যে এমন একটা সন্ধ্যা হবে যে সন্ধ্যাটাও হবে যে পাখির গুঞ্জনে মুখরিত। বিশেষ করে লিনেট পাখির কথা আনা হয়েছে। লিনেট পাখিটা তিনি কি তার মনে খুবই প্রিয় একটা পাখি, তাই না? কারণ WBS কি লিনেট ইউজ করছিল না আ প্রেয়ার ফর মাই ডটারে, করছিলেন ওটা, যে লিনেটস এর মতো সে জি স্যার। গান করবে। সুতরাং I will arise and go now, for always night and day I hear lake water lapping with low sounds by the shore, while I stand on the doorway or on the pavement's grey. তাই দেখ এবারে বুঝতে পারছি যে তিনি কেন চাচ্ছেন। বলছে I hear lake water lapping with low sounds by the shore, তাহলে তিনি শুনতে পান, কোথা থেকে দাঁড়িয়ে শুনতে পান? লেকের পাশে দাঁড়িয়ে নাকি while I stand on the roadway or on the pavement's grey? দেখো গ্রে শব্দটা কি, গ্রে শব্দটা কি নেগেটিভ কিছু সিম্বলাইজ করে নাকি পজিটিভ কিছু? নেগেটিভ স্যার। গ্রে মানে হচ্ছে কি যেখানে যেন জীবন নেই, যেখানে যেন কালারফুল নেই, সবসময় একটা বিষণ্ণতা, এরকম পেভমেন্টগুলোতে দাঁড়িয়ে আমি সেই লেক আইল অফ ইনিসফ্রি এর যে লেকের যে পানির যে ল্যাপিং সাউন্ড মানে কি বলতো? ল্যাপিং করা মানে কি? ছোট ছোট পুকুর বা নদীতে দেখবা যে কি কুলে এসে পানি কি করে আসে পড়ে না, জি স্যার। ওই পানি যে আসছে পরে তখন এক ধরনের যে সাউন্ড হয় ওটাকে বোঝাতে ব্যবহার করা হয়। তাই বলছে আই হেয়ার লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ডস বাই দ্য শোর, শোরে এসে আসছে পড়তেছে, তার যে লো সাউন্ড, সেই লো সাউন্ড মানে এখানে কি তিনি সবকিছু দেখো হাই বা হচ্ছে উচ্চ কোনো আকাঙ্ক্ষা, উচ্চ শব্দ, উচ্চ আলো, এইগুলোকে তিনি পছন্দ করছেন না, কারণ এগুলোর ভিতরে শান্তি বা স্নিগ্ধতা বা শান্ততা নেই, হ্যাঁ। অতএব তিনি চাচ্ছেন যে শহরে তিনি যখন এইভাবে ঘুরে বেড়ান তখন ওই কথা মনে পড়ে, কখন দেখো আই হিয়ার ইট ইন দ্য ডিপ হার্ট স্কোর। এটা অনেকটা সেই আই ওয়ান্ডার লনলেস এ ক্লাউডের সেন্স আসলো না, যে কবি সেখানেও তিনি বলছেন যখন একা একই বসে থাকি, হ্যাঁ, আমার কোচে আমি যখন পেন্সিভ মুডে ভ্যাকান্ট মুডে যখন শুয়ে থাকি তখন ড্যাফোডিল ফুলের কথা তার ইনার আইতে এসে পড়ে। ঠিক এখানেও কবি কিন্তু ওইরকম সেন্সেই দেখাচ্ছে যে প্রকৃতির যে এই যে ভালোবাসা, এই যে বিউটি, এই যে সুইটনেস আর ট্র্যাঙ্কুয়ালিটি সব কিছুই শহরে যখন তিনি একাকী থাকেন তখন তার হৃদয়ের মাঝে ভেসে ওঠে আর কি, বা বেজে ওঠে, হ্যাঁ, বা তিনি শুনতে পান। এই একটা বিষয় তিনি এখানে বলেছেন। এবং দেখো এখানে পেভমেন্ট, রোডওয়ে, হ্যাঁ, এই জায়গাটা দিয়ে কাকে নির্দেশ করছে? গ্রাম আর শহর, শহরকে, তাই না? তাহলে পুরো ব্যাপারটা দিয়ে তিনি কি বোঝাতে চাইলেন এখানে দেখো, যে আমরা একটু এখানে খেয়াল করি। In this line, the speaker describes a strong desire to escape the hustle and bustle of city life and retreat to a tranquil peace, the lake Isle of Innisfree. The point starts with the speaker's declaration that they will leave their current surroundings and journey to Innisfree. এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, তাহলে ছোট একটা কবিতা, আবার একটু বাসায় তোমরা রিভিশন দিবা, এটা আশা করি হয়ে যাবে। আচ্ছা, কারো যদি কোনো লাইনে বা কোনো কিছুতে সমস্যা থাকে একটু বলতে পারো। লিনেট বার্ড কাকে দেখান? হ্যাঁ, বুঝলাম না, বলো। হ্যাঁ, লিনেট বার্ড
লিনেট বার্ড, হ্যাঁ এটা কি পাখি সেটা না কি বলতে চাইছে সেটা? ভাই এটা পাখির একটা ছবি দেখ এই যে এই পাখি, এই যে যে সুন্দর গান করতে পারে, ঠিক আছে তো? ইউটিউবে একটু গান শুনে নিবা। দেখো, a small and slim finch that widespread and was very popular as a cage bird because of its tuneful song. তার লিনেট, স্কাইলার্ক, হ্যাঁ, আমরা কি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তো পড়ছিলাম, সেকেন্ড ইয়ার তাই না, ডাব্লিউবিএস কি জন কিটসের আর শেরির। জি স্যার। স্কাইলার্ক কার ছিল? ওট্টো স্কাইলার্ক শেরির না? আর জি স্যার। ওট্টো নাইটেঙ্গেল কার ছিল? জন কিটসের। জন কিটস। নাইটেঙ্গেল পাখিটাও দেখো এরকম ছোট ছোট পাখিগুলো, কিন্তু এই যে দেখো একই রকম না দেখতে, এই যে ছোট, আমাদের চড়ুই পাখির মতো দেখতে, হ্যাঁ। এই যে। আবার স্কাইলার্ক দেখো একই রকম পাখি সব। এগুলো হচ্ছে তোমার তাদের সুন্দর টিউনের জন্য বিখ্যাত, এই যেগুলো ইউরেশিয়ান স্কাইলার্ক। স্যার ওই যে and leave alone in the bee loud glad, এটা একটু বোঝাই যাবে স্যার একবার এই লাইনটা, প্রথম স্ট্যান্ডার লাস্ট লাইন। এখানে কি বলতে চাইলো বলো তো? এই যেখানে আমরা বলছিলাম, সে একা থাকতে চাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ এবং স্যার, একা সেটা থাকতে কি চাচ্ছে। থাকবে, তিনি চাইবেন যে এমন জায়গায় থাকবেন যেখানে কি থাকবে, মৌমাছির গুঞ্জন থাকবে। তাহলে মৌমাছির এই গুঞ্জনটা দিয়ে তিনি কি কি বোঝাতে চাইলেন? এটা তিনি মৌমাছির গুঞ্জন কেন নিয়ে আসলেন? তিনি ন্যাচারাল সুইট সাউন্ডকে রেফার করার জন্য, যেটা তিনি শহরে পাচ্ছেন না। শহরের সাউন্ডগুলো কেমন? হারমোনিয়াস সাউন্ড নাকি সবসময় একটা হইচই? হ্যাঁ হ্যাঁ, হয়েছে স্যার। হইচই। তাহলে তার বিপরীতে তিনি এখানে করলেন কি, যে শহরেও আমরা থাকি সেখানেও হইচই আছে, তাই না? সেখানেও হইচই আছে, কিন্তু তিনি চাচ্ছেন তাতে এমন একটা পরিবেশে থাকতে যেখানেও সাউন্ড থাকবে, কিন্তু এই শহরের মতো এত এই নয়েজ অ্যান্ড বাসল থাকবে না। বলছে কি নয়েজ অ্যান্ড বাসল, হ্যাঁ, এটাকে রেফার করতেই তিনি তার বিপরীত একটা সাউন্ড ক্রিয়েট করলেন। সেটা হলো কি, এই মৌমাছির গুঞ্জন। মৌমাছির গুঞ্জন কি শুনতে খারাপ লাগবে? মনে করো আমার বাড়ির পাশে না স্যার। দুইটা মৌচাক আছে, তাহলে সেখানে মৌমাছিরা উড়ে যখন মধু সংগ্রহ করে বা একসাথে উড়ে যখন যায় তখন যে সাউন্ডটা হয়, সেটা নিশ্চয়ই খারাপ না। তাহলে ন্যাচারাল সাউন্ডগুলো কতটুকু মিষ্টি বা কতটুকু সুইট, সেটা নিশ্চয়ই শহরের সাউন্ড থেকে সম্পূর্ণ বিপরীত। এই জন্য তিনি এটা বলছেন যে আমি শহরেও থাকি, কিন্তু যে সাউন্ডের ভিতরে থাকি তার থেকে বরং আমি ওই ইনিসফ্রিতে গিয়ে একাকী থাকবো, এমন একটা জায়গাতে যেখানে সবসময় মৌমাছির গুঞ্জন আমাকে মুখরিত করে রাখবে জায়গাটাকে। ঠিক আছে, এরকম একটা ইমেজ তিনি এখানে ক্রিয়েট করেছেন। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তাহলে এটা একটু দেখে নিবা। তারপরে হচ্ছে আমাদের নেক্সট কবিতাটা হচ্ছে ইস্টার 1916। ইস্টার 1916 আমরা ইস্টার উইং পড়েছিলাম। জি স্যার। ওটা কার ছিল? হাবার্টের। সেখানে কি নিয়ে কথা বলা হয়েছে বলো তো? ওখানে কি সম্পর্কে বুঝেছিলাম আমরা কবিতাটাই? রিডেম্পশন এন্ড রিসেম্পশন। ওখানে স্টার উইং এ আমরা কি করেছিলাম, যে কবি, স্যার স্পিরিচুয়াল আপলিফটিং। হ্যাঁ, যে তিনি চাচ্ছেন কি, যে জিসাস ক্রাইস্ট যেমন রিজারেক্টেড হয়েছিলেন, তাই তো, মৃত্যু পরবর্তী, তিনি চাচ্ছেন কি জিসাস ক্রাইস্টের সাথে কি করতে, নিজেকেও একটু তার যে পাপ, তাই তো, তার যে অধপতন, সেখান থেকে নিজেকে পরিশুদ্ধ করে তুলতে, সেই অর্থে এটাকে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ইস্টার 1916। এটা এই কবিতাটার ব্যাকগ্রাউন্ডে যেতে হলে আমাদের একটা ইয়া লাগবে আর কি, যেটা বিপ্লব বা যুদ্ধের ব্যাপার আসবে। এটা আমরা আগামীকাল পড়বো, আজকে আর পড়বো না, কারণ এটা মানে সময় হবে না আজকে। হ্যাঁ, আজকে আর ইয়া করবো না। তাহলে ইস্টার 1916 তোমাদের একটা তোমাদের এমনি কাজ দিয়েছি। দেখো এর ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটু দেখি, একটু দেখো, এটা হচ্ছে একটা বিপ্লব বা একটা
ইয়া হয়েছিল, যার উপর ভিত্তি করে এই কবিতাটা। দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইস্টার 1916 ইনভলভস দ্য ইস্টার রাইজিং, আ রিবিলিয়ন বাই আইরিশ ন্যাশনালিস্ট এগেইনস্ট ব্রিটিশ রুল ইন ডাবলিন ডিউরিং ইস্টার উইক 1906। তাহলে ইস্টার উইক মানে কি, ওই যে সপ্তাহটা, হ্যাঁ, ইস্টারের সময় যেটা চলে, খ্রিস্টান রিলিজিয়ন ইস্টার যে সপ্তাহটা চলে, ওই সপ্তাহেই এই বিদ্রোহটা হয়েছিল ব্রিটিশের প্রতি। দেখো, ব্রিটিশদের প্রতি বিদ্রোহ হয়নি কোথায় বলো? আমেরিকাতে হলো, আফ্রিকাতে হয়েছে, ভারতীয় উপমহাদেশে হয়েছে, ইংল্যান্ডের নিজস্ব যে এরিয়া তার আশেপাশে গুলোতেও হয়েছে। ডাবলিন কিসের নাম বলো তো? ডাবলিন রাজধানী স্যার। আয়ারল্যান্ডের আয়ারল্যান্ড। রাজধানী, তাই তো, আয়ারল্যান্ডের রাজধানীর নাম। আপরাইজিং মানে কি? গণ অভ্যুত্থান, হ্যাঁ, অভ্যুত্থান, যেটা আমরা ওই যে আমাদের 1962 সালে 69 সালে হয়েছিল কি গণ অভ্যুত্থান হয়েছিল, ম্যাস আপরাইজিং। তো এরকম একটা আপরাইজিং, যেটা ইস্টার রাইজিং কেন বলা হয়েছে, কারণ এটা ইস্টার উইকে এই ঘটনাটা ঘটেছিল। The uprising, though ultimately unsuccessful in achieving immediate independence, resulted in significant casualties and the execution of its leaders, which in turn fueled Irish nationalism and paved the way for future independence movement. দেখো, আমাদের আমাদের যে মানে ভাষা আন্দোলন, তারপর হচ্ছে গণ অভ্যুত্থান, এইগুলো কিন্তু আমাদেরকে পুরোপুরি কি স্বাধীন দেশ হিসেবে রূপান্তর করতে পেরেছিল বলো? না, পারেনি, তাই না? কিন্তু তারপরেও কি আমাদের আলটিমেট স্বাধীনতার জন্য কিন্তু আমাদেরকে কি করেছিল, হেল্প করেছিল, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটাই সে বিষয়গুলো এখানে বলা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আমি একটু আসছি, একটু ওয়েট করো। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। শোনা যায়? জি স্যার। আচ্ছা আচ্ছা, একটু ইয়ে হয়ে গেল, দেরি হয়ে গেল। তো এখানে যেটা বলতেছি কি, যে দেখো, ইস্টার উইং হসপিটাল, একটু আমি একটু কল ধরে নিই একটা। আচ্ছা, তো দেখো, এই ইস্টার রাইজিং, আচ্ছা সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। এই ইস্টার রাইজিং নিয়ে আমাদেরকে একটু স্টাডি করতে হবে, কারণ ওখানকার কিছু কিছু রেফারেন্স এখানে আসবে। দেখো, এটা কি উদ্দেশ্যে হয়েছিল, কখন হয়েছিল, তোমাদের যদি বই থাকে ওই বই থেকে একটু পড়ে নিবা, মনে থাকবে? বই কি অন্তত একটু কিনে নিও সবাই, হ্যাঁ, খুব দ্রুত। তাহলে তো আগামী ক্লাসের মধ্যে কি কিনতে পারবে এই বই দুটো আপাতত? স্যার বই আছে স্যার এখানে, স্যার ডক্টর সেনের যে বইটা আছে স্যার এখানে স্যার, শুধুমাত্র এখানকার এটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা দেওয়া আছে, যেটা ডক্টর সেনের স্যার। হ্যাঁ হ্যাঁ। আর এখানে দেওয়া আছে প্যারাফ্রেজ দেওয়া আছে স্যার, আর হচ্ছে ক্রিটিক্যাল নোটস এন্ড এক্সপ্লেনেশনস দেওয়া আছে। আর এটা যে টেক্সট বই স্যার, এখানে পুরা WBS এর একটা তার যত পোয়েম আছে সব মিলে একটা টেক্সট বই আছে স্যার। আচ্ছা আচ্ছা, বুঝলি মানে স্টার রাইজিং নিয়ে কোনো ইয়া দেওয়া নেই, তাই না? না না আচ্ছা, স্যার, এমন যদি কিছু না দেওয়া দেওয়া নেই, থাকে শুধুমাত্র তাহলে তোমরা এক কাজ করবা, এটা গুগল থেকে সার্চ দিয়ে একটু এর সম্পর্কে বিস্তারিত পড়ে নিবা, হ্যাঁ। আচ্ছা, তার একটু কল ধরে নিই আমি। আরে বাবা, কল চাইও না। হ্যালো। আচ্ছা, তো সবাই শুনতে পাচ্ছ? দেখো, এটা টাইমিং একটু খেয়াল করো। দ্য রাইজিং বিগ্যান অন ইস্টার মানডে এপ্রিল 24, 1916। এর এপ্রিলে যেহেতু আমাদের ইস্টার সানডেগুলো হয়ে থাকে। লোকেশন হচ্ছে প্রাইমারি সেন্টার ইন ডাবলিন উইথ সাম অ্যাক্টিভিটি ইন আদার এরিয়াস। পার্টিসিপেন্টস লেড বাই ফিগার্স লাইক প্যাট্রিক পিয়ার্স, জেমস, এরকম কিছু পার্টিসিপেন্ট আছে। গোলস টু, এইখানে একটু খেয়াল করো, গোলসটা কি ছিল দেখো, টু এন্ড ব্রিটিশ রুল ইন আয়ারল্যান্ড অ্যান্ড এস্টাবলিশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট আইরিশ রিপাবলিক। এর আউটকামটা কি ছিল? দ্য রিবিলিয়ন ওয়াজ আলটিমেটলি সাপ্রেসড বাই ব্রিটিশ ফোর্সেস। ব্রিটিশ ফোর্স কি করলো? সাপ্রেস করতে পারলো, রিবিলিয়নটা দমন করতে পেরেছিল। বাট ইট হ্যাড আ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন আইরিশ হিস্ট্রি অ্যান্ড পেভড দ্য ওয়ে ফর ফিউচার ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, এই যে দেখো তো, আমরা WBS এর ইয়ার নাম মনে আছে?
কাকে ভালোবাসতো? মর্গান। মর্গান। মর্গানের হাজবেন্ড কে ছিল? কি ছিল সে? একজন, সে কি বিদ্রোহী ছিল না? এই রিভিলিয়ন করতো না? রেভলিউশনারি ছিল তাই না সে একজন? হ্যাঁ, মর্গানের হাজবেন্ড। এবং মর্গান নিজেও এই রিভিলিয়নের সাথে যুক্ত ছিল। ঠিক আছে? তো যাই হোক, তাই বলছে significance Easter Rising is considered a pivotal event in the struggle for Irish independence and the leaders were later viewed as martyrs. তাহলে এখানে যারা শহীদ হয়েছিল, তাহলে এখানে কিন্তু এগুলো দেওয়া আছে বিবিসি নিউজ বা দেখো এই যে ইস্টার রাইজিং ব্রিটানিকাতে এটা সম্পর্কে বলা আছে। দেখো ইস্টার রাইজিং আইরিশ রিপাবলিকান ইনজারেকশন, insurrection against British government in Ireland, which began on Easter Monday, April 24, 1916 in Dublin. The insurrection was planned by Patrick Pearse, Tom Clark, and several other leaders of the Irish Republican Brotherhood, which was a revolutionary society within the nationalist organization called Irish Volunteers. The latter had about 16,000 members and was armed with German weapons smuggled into the country in 1916. These two organizations were supplemented by Irish Citizen Army. মানে মোটামুটি বেশ আন্দোলনটা ব্রিটিশদের বিরোধী ভালোই হয়েছিল। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার এটা কি প্রথম বিশ্বযুদ্ধের সময়কার কিছু স্যার? হ্যাঁ, ওই সময়ের সাথেই রিলেটেড। ঠিক আছে, তো ওই সময় তো অনেকগুলো যুদ্ধ হয়েছে, তাই তো? তোমার রাশিয়াতে হয়েছে 1917, তারপরে এদিকে আয়ারল্যান্ডে হয়েছে, অনেক জায়গাতে কিন্তু যুদ্ধ বিগ্রহ হয়েছে এই সময়। হ্যাঁ, ব্রিটিশরাও দুর্বল তো এই কারণেই হয়েছে। ঠিক আছে, দেখো আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1916 এর পরবর্তীতে, হ্যাঁ, যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধ, হ্যাঁ 1947, 1954, 1952, 1954, তাই না, 1962, 1969, 1970, 71, এরকম করে একটা বিদ্রোহের মাধ্যমে কিন্তু এই জায়গায় পৌঁছেছে। ঠিক ওই রকম ঘটনাটা, যে আইরিশ ওয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্সে কিন্তু এই ইস্টার রাইজিং অনেক বড় ভূমিকা পালন করেছিল, এবং সেই বিষয়গুলো কিন্তু আমাদের এই কথাতে একটু আসবে, হ্যাঁ, এই কবিতার ক্ষেত্রে একটু আসবে এই জায়গাতে। হ্যাঁ, যদিও ব্যাকগ্রাউন্ডে খুব কমই থাকবে, তারপরেও কিছুটা আসবে আর কি। আচ্ছা যাই হোক, আজকে আর এটা শুরু করবো না কবিতাটা, তোমরা একটু ব্যাকগ্রাউন্ড বিষয়টা যতটুকু পারবে একটু পড়ে নিবা, কারণ অনেক সময় তোমার ব্রিফ কোশ্চেন বা শর্ট কোশ্চেন এই জাতীয় নোট কিছুটা আসতে পারে। হ্যাঁ, এটা আচ্ছা, তো কি পড়াশোনা ঠিক মতো হবে তো, নাকি অবস্থা বলো? করতেই হবে স্যার, উপায় নেই স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো সবাই ভালো থাকো, আগামী ক্লাসে তাহলে আবার কথা হবে। আর যে টেক্সটটা দিলাম প্রাইড এন্ড প্রেজুডিস, ওটা একটু পড়ে থাকো সবাই। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।